স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। পর্তুগালে পর্যটকদের ঢল নেমেছে। বিভিন্ন শহরে জড়ো হয়েছেন অন্তত 20 লাখ বিদেশি পর্যটক। নজিরবিহীন এই ভিড়ের উপলক্ষ বিশ্ব যুব দিবস। রোববার শেষ হয়েছে আয়োজন। এখন দেশটির দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগ করতে ছুটছে মানুষের ভিড়ে দিনরাত ব্যস্ত সময় কাটছে পর্তুগালের বাংলাদেশি ব্যবসায়ীদের। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত। পর্তুগালের পর্যটন এলাকাগুলোতে এখন তিল ধরনের ঠাঁই নেই। যুব দিবস উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে ইউরোপের দেশটিতে জড়ো হয়েছেন তরুণ তরুণীরা। তারাই এখন ভিড় জমাচ্ছেন দর্শনীয় স্থানগুলোতে। আগস্টের প্রথম 6 দিন রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরে ছিল যুব দিবসের নানা আয়োজন। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের ডাকে সাড়া দিয়ে পর্তুগালে জড়ো হয়েছেন এই তরুণ তরুণীরা। বাংলাদেশ থেকেও যুব দিবসে অংশ নিয়েছেন 30 সদস্যের একটি দল। এছাড়া দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত ছিলেন এই আয়োজনে। আমরা বিগত একটি বছর এই প্রোগ্রামকে সার্থক করার জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি। খুবই আনন্দিত যে আমরা এখানে একটি বছর অংশগ্রহণ করছি এবং এই প্রোগ্রামের সাথে জড়িত। আমরা ভলেন্টিয়ার হিসাবে যথাযথভাবে চেষ্টা করতেছি যারা বাংলাদেশ থেকে আমাদের খ্রিস্টান ভাই ও বোনেরা আসছে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য। এই বছর এটা খুব বিশাল আকারে হওয়ার কারণে অনেক ভালোই লাগছে, সুন্দর লাগছে। জিনিসটা আমি খুব উপভোগ করছি। যুব সম্মেলনে হাসি ফুটেছে দেশটির বাংলাদেশি ব্যবসায়ীদের। পর্যটন নির্ভর ব্যবসায়ীরা 24 ঘন্টা পেয়েছে প্রতিষ্ঠান খোলার অনুমতি, ফলে বেড়েছে বেচাকেনাও। বিশেষ করে আমাদের ট্যুরিস্ট শপ এবং মিনি মার্কেট, এই সবগুলোতে অনেক ট্যুরিস্ট আনাগোনা হয়েছে এবং বিভিন্ন জিনিস কিনতেছে, যার ফলে অনেকটাই আমরা ব্যবসা দিকে উন্নতি করছি। ফেস্টিভ্যাল উপলক্ষে টুরিস্টদের আগমন একটু বেশি হয়েছে এবার, তো আশা করি আমাদের বিজনেস আরও ভালো যাবে। এই গত সামার থেকে এবারে একটু এই মাসটাতে, স্পেশালি এই মাসটাতে আশা করি আরও ভালো যাবে আমাদের ব্যবসাটা। 1986 সালে প্রথমবার ইতালির রোমে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এরপর থেকেই ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের প্রধান পোপের সাথে সারা বিশ্বের তরুণদের মিলনমেলা হিসাবে এই বিশ্ব যুব সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সম্মেলন আয়োজনের স্থান এবং সময় দুটোই নির্ধারণ করেন পোপ। 155টি দেশ থেকে যুবরা এসেছে পর্তুগালে। লাখো লাখো যুবক যুবতীর পদচারণায় লিসবন মুখরিত। জহুরুল ইসলাম মুন, যমুনা নিউজ, পর্তুগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের 74তম জন্মবার্ষিকী যুক্তরাজ্যের জন্মবার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে হয় এই আয়োজন। দূতালয় প্রধান এম নাজিরুজ্জামানের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সহকারী রাষ্ট্রদূত কাজী জিয়াউল হাসান। আয়োজনের শুরুতেই শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শেখ কামালকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করা হয়। আয়োজনের বিজয়ীদের দেওয়া হয় ট্রফি। টুর্নামেন্টের আয়োজক মিজানুর রহমান ও সহকারী রাষ্ট্রদূত কাজী জিয়াউল হাসান ট্রফি তুলে দেন। সবশেষে শেখ কামাল ও 15 আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জিল্লুর রহমান। এই আলোচনা অনুষ্ঠানে আমরা শেখ কামালের জীবন এবং দর্শনের উপরে এবং তার তরুণ নেতৃত্বের উপরে আমরা আলোকপাত করেছি। একই সঙ্গে অনুষ্ঠানের শেষে আমরা শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে জনাব মিজানুর রহমান কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণীও আমরা সম্পন্ন করি। আজকে 74তম জন্মবার্ষিকী উপলক্ষে যে ব্যাডমিন্টনের আয়োজন করেছি হাই কমিশনের মাধ্যমে, আমরা ইনশাআল্লাহ আগামী বছর বড় পরিসরে এই দূতাবাসকে নিয়ে এবং ম্যানচেস্টার, শুধু ম্যানচেস্টার না, পুরো ব্রিটেনবাসীকে নিয়ে আমরা খেলাধুলার আয়োজন করব। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে হাইকমিশন প্রাঙ্গণে হয় এই আয়োজন। শুরুতেই মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারের নেতৃত্বে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম ও কাউন্সিলর কনসুলার GM রাসেল রানা। শেখ কামালকে নিয়ে নির্মিত শেখ কামাল এক কিংবদন্তির কথা শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ফার্স্ট সেক্রেটারি রেহানা পারভিনের পরিচালনায় হয় আলোচনা সভা। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
নানা আয়োজনে লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ বাকি বিল্লাহ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। পরে দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় হয় বিশেষ দোয়া। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা, পরে হয় আলোচনা সভা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর শেখ কামালের কর্মময় জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা শেখ কামালের জীবনের নানা দিক তুলে ধরেন। সবশেষে শেখ কামাল সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আয়োজনে দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের প্রতিনিধি, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতাকর্মী সহ বিপুল প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অর্থপাচার বিষয়ে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুদকের সঙ্গে আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের দুর্নীতি দমন বিষয়ক কর্মকর্তা রিচার্ড নেফিউর সাথে বৈঠক শেষে একথা জানান সচিব মাহমুদ হোসেন। বিকেলে দুদক কার্যালয়ে যান রিচার্ড নেফিউর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে বৈঠকের বিষয়ে দুদক সচিব জানান, সংস্থার কার্যক্রম, আইন, বিধিবিধান সম্পর্কে ধারণা নিয়েছে প্রতিনিধি দলটি। পারস্পরিক তথ্য আদান প্রদানের বিষয়েও আলোচনা হয়েছে। টাকা পাচার বিষয়ে আদালত কোনো নির্দেশ দিলে দুদক কাজ করবে বলেও জানান সচিব মাহবুব হোসেন। দুর্নীতি প্রিভেনশনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং কিভাবে তথ্য আদান প্রদান করা যায় তার ভিতরে আপনি এমএলআর বলেন বা আরও যদি কোনো তথ্য থাকে সেগুলোর আদান প্রদানের বিষয়ে পারস্পরিক সহযোগিতা কিভাবে পাওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিনিক্সে চলমান দাবদাহে গৃহহীনদের থাকার জায়গা দিতে শিপিং কন্টেইনার দিয়ে বানানো হচ্ছে ভিন্নধর্মী বাড়ি। এসব বাড়িতে আবার রয়েছে সৌরবিদ্যুৎ, এয়ার কন্ডিশনের মতো আধুনিক সুবিধা। রেকর্ড ভাঙা গরমে গেল জুলাই থেকেই খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে ফিনিক্সের গৃহহীনদের। এমন পরিস্থিতিতে তাদের জন্য বাড়ি নির্মাণের এই উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। 2 কক্ষে 2টি বিছানা, একটি ডেস্ক, জানালার উপর স্টোরেজ, আছে সৌরবিদ্যুৎ আর এয়ার কন্ডিশন। বিলাসবহুল না হলেও খুব ভালোভাবে বসবাসের সব উপকরণই আছে এই বাড়িতে। যাদের থাকার জায়গা নেই তাদের জন্য শিপিং কন্টেইনার দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে। প্রখর রোদে পুড়ছে গোটা যুক্তরাষ্ট্র। ইতিহাসে সব রেকর্ড ভেঙে টানা 28 দিন ধরে ফিনিক্সে তাপমাত্রার পারদ ছাড়াচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইটের ঘর। সবচেয়ে বিপাকে এলাকাটির গৃহহীনরা। এই দাবদাহে খোলা আকাশের নিচে দুর্বিষহ দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতে তাদের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। প্রতিদিনই আমরা তীব্র এই গরমে ফিনিক্সের গৃহহীনদের খবর সংবাদ মাধ্যমে দেখছি। এই প্রকল্পটি অসাধারণ, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এইসব ঘরের ট্যাক্স যেন খুব বেশি না হয়। ফুটপাতের এই মানুষগুলোকে আমাদের অবশ্যই ঘরে ঢোকাতে হবে, নয়তো গ্রীষ্মের গরমে তারা মারা যাবে। অলাভজনক প্রতিষ্ঠান সেন্ট ভিনসেন্ট ডি পল এবং স্টিল প্লাস স্পার্ককে সাথে নিয়ে যৌথ উদ্যোগে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে 40 ফুটের 4টি কন্টেইনার। প্রকল্পের নাম দেওয়া হয়েছে দ্য এক্সউইং। আমার 25 বছরের ক্যারিয়ারে এর চেয়ে সুন্দর অনুভূতি আর হয়নি। আমি অনেক ভবনের নকশা করেছি, কিন্তু এবার এমন একটি প্রজেক্টে কাজ করছি যার মাধ্যমে সরাসরি মানুষকে সাহায্য করতে পারছি। রাস্তা থেকে কাউকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যাওয়া সত্যি আনন্দের। কর্তৃপক্ষ বলছে অ্যারিজোনার গৃহহীনদের স্থায়ী থাকার জায়গার ব্যবস্থা করতেই তাদের এই প্রকল্প। ধাপে ধাপে যাদের ঘর নেই সবার জন্য বাড়ি নির্মাণ করা হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বন্যায় প্লাবিত গির্জায় বিয়ের আয়োজন সেরে আলোড়ন তুলেছে ফিলিপাইনের এক জুটি। থই থই পানিতে বর, কনে ও অতিথিদের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 7 সাগর 13 নদী না হোক, বিয়ের জন্য প্লাবিত গির্জার এ প্রান্ত থেকে ও প্রান্ত পাড়ি দিতে হয়েছে ফিলিপাইনের এই জুটিকে।
গত সপ্তাহে টাইফুন ডকসুরির প্রভাবে যখন বিপর্যস্ত দশা ফিলিপাইনে, তখন মালোলো শহরে গাঁটছড়া বাঁধেন পাওলো জেভি প্যাডিলা ও ডায়ানে ভিক্টোরিয়ানো। প্রকৃতি বিরূপ আচরণ করলেও অনেক আগে থেকে নির্ধারিত তারিখেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। আমরা আগেই আলোচনা করেছিলাম, তাকে বলেছি যত যাই হোক বিয়ের আয়োজন চলবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো সবাই আমাদের সমর্থন দিয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ দিনটিতে সবাইকে পাশে পেয়েছি। টাইফুনের কারণে আগেই ধারণা করেছিলাম বন্যা হতে পারে, তবে ভাবিনি গির্জার ভেতরেও তলিয়ে যাবে। আরেকটা বিষয় নিয়ে চিন্তা ছিল যে কেবল আমরা দুজনই তো নয়, আত্মীয় স্বজন অতিথিদেরও পানি পেরিয়ে যেতে হবে। পানির মধ্যেই বিয়ের সব আয়োজন করেন ওয়েডিং প্ল্যানাররা। ঝাঁ চকচকে বিয়ের পোশাকের সাথে রবারের জুতো পরে হাঁটতে হয়েছে বরকনেকে। গাউন ভিজে গিয়েছিল, পানির কারণে অনেক ভারী হয়ে গিয়েছিল আমাদের পোশাক। হাঁটার সময় নিয়ন্ত্রণ রাখাই কঠিন হয়ে পড়েছিল। তবে আয়োজন শেষে যখন দেখলাম সবকিছু ঠিকঠাক হয়েছে, অতিথিদের বেশিরভাগই উপস্থিত হয়েছে, তখন খুব ভালো লেগেছিল। পাওলো ডায়ানের বিয়ের অনুষ্ঠানের ভিডিও সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গ্লোবাল টি-20 টুর্নামেন্টের খবর। ফাইনালে সারে জাগুয়ার্সকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়াল টাইগার্স। জাগুয়ার্সের 131 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় মন্ট্রিয়াল। ব্রাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে ধীর গতি শুরু পায় জাগুয়ার্স। 35 রানে প্রথম উইকেটের পতন হয়। 23 রান করে মোহাম্মদ হারিস ফিরলে সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন দাস। 13 বলে 12 রান করে ফেরেন তিনি, তবে আরেক ওপেনার যতীন্দ্র সিং অপরাজিত থাকেন 56 রান করে। শেষ দিকে আয়ান খানের 15 বলে 26 রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 130 রানে থামে জাগুয়ার্সের ইনিংস। আয়ান খান নেন 2 উইকেট। জয়ের জন্য 131 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় মন্ট্রিয়াল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 61 রানে চতুর্থ ব্যাটারকে হারায় দলটি। তবে রাদারফোর্ডের 38 ও অ্যান্ড্রে রাসেলের 6 বলে 20 রানে শেষ বলে জয় তুলে নেয় মন্ট্রিয়াল। এই ছিল প্রবাসী বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।